ড্রামার শুরুতে আমরা জেনিকে দেখি যে হাসপাতালে ভর্তি থাকে। আজ জেনির অপারেশন। ঠিক সেই সময় ডাক্তাররা তার স্বামী কিমকে বলতে থাকে যে জেনির চোখের সার্জারির জন্য তার সম্মতি দরকার, তাই তাকে সই করতে হবে। কিম সই করে দেয়। এরপর কিম জেনির কাছে এসে বলে যে সে জেনিকে যা বলবে জেনি সবকিছুই করতে রাজি হবে, এমনকি নিজের জীবন দিতে হলেও। জেনি তখন তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমার চোখের কোনো চিন্তাই নেই? কিম বলে, দেখো, এটা তো একটা সাধারণ সার্জারি। তাছাড়া আমি সব কিছু আগেই জেনে নিয়েছি। এই সার্জারির পর তুমি একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। তারপর তোমার কী বা হবে? তুমি তো সবসময় নাটক করো, শুধু ভিকটিম কার্ড প্লে করো। আর তাছাড়া জেসির চোখ কত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে সেটা কি তোমার জানা নেই? ঠিক তখনই জেসি দৌড়ে সেখানে আসে। জেসি বলতে থাকে, ছেড়ে দাও না। যদি সে তার চোখ আমাকে দান করতে রাজি না হয় তাহলে আমি জেনিকে জোর করব না। এমনিতেই দেখো ও কতটা টেনশনে আছে। কিম বলে, না, সে যা করেছে তার জন্য তাকে বুঝতে হবে এর পরিণাম কি হতে পারে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সে ডাক্তারকে প্রসিডিউর শুরু করতে বলে। সেখানে জেসি খুবই খুশি ছিল। পরে সবাই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জেনি হাঁটু গেড়ে বসে তাকে থামাতে চেষ্টা করে। এরপর জেনি তাকে জিজ্ঞেস করতে থাকে, আজ 8 বছর ধরে আমরা একসাথে আছি, তোমার কি আমার জন্য একটুও কোনো অনুভূতি নেই? কিম বলে, অনুভূতি, ইমোশন আমার কাছে ঠিকই, কিন্তু সেটা তোমার জন্য নয়। শুরু থেকেই সেগুলো মিয়ার জন্য ছিল। আর তাছাড়া আমাকে তো জোর করেই তোমার সাথে বিয়ে করতে হয়েছে, যার সাথে আমার কোনো আগ্রহই ছিল না। এই কথা বলে তারা চলে যেতে থাকে। তখন জেসি কিমকে বলে, এভাবে জেনিকে একা রেখে চলে যাওয়া কি ঠিক হবে? কিম বলে, আরে ছেড়ে দাও না, একা থাকলে এমন কি হবে? ও তো আর ছোট বাচ্চা নয়। এই বলে সে জেসিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেনি বলতে থাকে, ঠিক আছে, যাওয়ার আগে আমি এখানে আমার চোখ দান করে যাচ্ছি। এটাই হবে তোমার জন্য আমার শেষ উপহার। এরপর ডাক্তাররা তার সার্জারি শুরু করে দেয়। ঠিক তখনই আমরা সেখানে একটি দেবদূতকে দেখতে পাই যে জেনিকে বলে, আপনি এখানে আপনার 6টি মিশন সম্পন্ন করেছেন। আপনার বাবা অন্য জগতে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি তার সাথে দেখা করতে চান, নাকি আপনার স্বামীর সাথে বিদায় নেওয়ার জন্য কিছু সময় চান? জেনি স্পষ্টভাবে না বলে দেয়। সে বলে, এই পৃথিবীতে আর আমার থাকার কোনো মানে নেই। এর চেয়ে ভালো হবে আমি ওই জগতে গিয়ে একটা নতুন জীবন শুরু করি। এরপর আমরা দেখি জেনির আত্মা তার দেহ ছেড়ে চলে যাচ্ছে। দেবদূতটিও দুঃখের সাথে বলে, মনে হচ্ছে মিস্টার কিম ওকে খুব বেশি কষ্ট দিয়েছে। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং সেখানেই জেনির মৃত্যু হয়ে যায়। এমন হওয়ার ঠিক পরেই হঠাৎ করে কিমের বুকে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। তখন তার মনে হতে থাকে, না, অপারেশনের সময় কোনো সমস্যা হয়নি তো। এই ভেবে সে অপারেশন রুমের বাইরে গিয়ে দাঁড়ায়। এদিকে মিয়া ভাবতে থাকে সে হঠাৎ কোথায় চলে গেল। তখন কিম তাকে বলে, চুপ করো, এখানে যা কিছু হচ্ছে সবে শুধু আর শুধু জেনির জন্য। জেনি না থাকলে আজ আমার জন্য তোমার চোখ তো আগেই ঠিক হয়ে যেত। এরপর কিম গার্ড শানকে ধরে ফেলে এবং তাকে বলতে থাকে, দেখো, এটা আমার আর জেনির ব্যাপার, এর মধ্যে তোমার না জড়ানোই ভালো। শান তখন বলে, তুমি কি জানো না যে এই সার্জারিটা সফল হওয়ার কথা নয়, কারণ ওর শরীরে আগে থেকেই অনেক সমস্যা রয়েছে। একথা শুনে কিম রেগে গিয়ে বলে, এই সব মজা করা বন্ধ করো। নিশ্চয়ই জেনি তোমাকে পাঠিয়েছে এসব কথা বলার জন্য, যাতে আমার খারাপ লাগে আর আমি গিল্টি ফিল করি। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, ও যদি ডেথ বেডেও মারা যায় তাতেও আমার কোনো যায় আসে না। সেটার দায়ও ওর নিজেরই হবে। এই কথা বলে কিম মিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়, তাকে আবার রুমে শুইয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, সেই সময় শান চিৎকার করে বলতে থাকে, তুমি এটা নিয়ে ভীষণভাবে আফসোস করতে চলেছ। কিছু ঘন্টার পর মিয়ার সার্জারিও শেষ হয়ে যায়। সার্জারির পর মিয়া ভালোভাবে দেখতে পারছিল।
কিমকে দেখে সে আরো খুব বেশি খুশি হয়ে যায়। এদিকে কিম ভাবতে থাকে, মেয়ার আগেই তো জেনির সার্জারি শেষ হয়ে গিয়েছিল, তাহলে কি জেনি শুধু মরার নাটক করছে? এখনো পর্যন্ত সে আমাকে কল করলো না কেন? এরপর কিম জেনির সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু জেসি তাকে থামিয়ে দেয়। সে বলে, কি জানি কেন আমার মাথা ঘুরছে। কিমের মনে হয় এই তো সবে তার রেটিনার সার্জারি হয়েছে, তাই হয়তো দুর্বল লাগছে। সে তখন ডাক্তারকে ডাকতে যাচ্ছিল, কিন্তু জেসি তাকে আবার থামিয়ে বলে, না, এখন আমার কাছে শুধু তুমি থাকলেই হবে। তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই একজন অ্যাসিস্ট্যান্ট এসে যায়। কিম তখন অ্যাসিস্ট্যান্টকে তার স্ত্রী জেনির সার্জারির ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার স্ত্রীর সার্জারি সফল হয়েছে। শুধু তাই নয়, তাকে ইতিমধ্যেই ডিসচার্জও করে দেওয়া হয়েছে। এই কথা শুনে কিম ভীষণ অবাক হয়ে যায়। ও ডিসচার্জ হয়ে গেছে? তাহলে একবারও এসে আমার সঙ্গে কথা বলল না কেন? আমাকে কিছুই জানালো না কেন? সে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু জেসি তাকে থামিয়ে বলে, হয়তো জেনি আমার ওপর রাগ করেছে। আমার মনে হয় আমাকে ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। ও নিশ্চয়ই আমাদের দুজনকে ক্ষমা করে দেবে। কিম বলে, তুমি কেন ক্ষমা চাইবে? এতে তোমার কোনো দোষই নেই। জেনি এমনিতেই খুব একগুঁয়ে। দোষ না থাকা সত্ত্বেও তুমি ওর কাছে ক্ষমা চাইবে? এটা একদমই হতে পারে না। আমি নিজেই পরে জেনিকে দেখে নেব। এই বলে সে চলে যেতে থাকে। জেসি পিছন থেকে বলতে থাকে, ওর ওপর রাগ করো না, ও তো এমনিতেই খুব অসহায়। কিম চলে যায়। এদিকে জেসি মনে মনে বলে, এই মানুষটাকে বোকা বানানো কতই না সহজ। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, সত্যিই কি ও মারা গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, সে আর এই দুনিয়ায় নেই। আর অভিনন্দন, আপনি অবশেষে আপনার সবচেয়ে বড় সমস্যাটাকে সরিয়ে দিতে পেরেছেন। জেসি বলে, হ্যাঁ অবশ্যই, ওই আমার সবচেয়ে বড় সমস্যা ছিল। তুমি জানো না কত টাকা খরচ করতে হয়েছে ভুয়ো রিপোর্ট বানাতে, ডাক্তারদের ঘুষ দিতে, আমাকে অন্ধ প্রমাণ করার জন্য। এসব না করলে এই সব কিছু সম্ভব হতো না। এদিকে আমাদের স্মার্ট সান সবকিছুই নিজের ফোনে রেকর্ড করে ফেলে। এরপর কিম বাড়ি ফিরে যায় এবং জেনিকে ডাকতে থাকে, কিন্তু জেনি কোনো সাড়া না দেওয়ায় সে বুঝে নেয় সম্ভবত জেনি বাড়িতে নেই। সে নিজের ফোন চেক করে দেখে, সেখানে জেনির কোনো মেসেজও নেই, কোনো কলও নেই। এতে কিম আরও রেগে যায়। সে ভাবে, ও নিজেকে কি মনে করে? ওর মধ্যে তো ইগোই ভরে আছে। ও কি ভাবে আমি ওকে ফোন করব, মানাবো, সরি বলবো? কিন্তু এটা কখনোই হতে যাচ্ছে না। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। কিমের মনে হয় জেনি এসেছে, কিন্তু দরজাটা খুলে দেখে ওটা শুধু একজন ডেলিভারি বয়। সে মিসেস জেনির একটি পার্সেল দিয়ে দ্রুত চলে যায়। এই বিষয়টা শুনে কিম বিভ্রান্ত হয়ে পড়ে। বাক্সটা খুলে সে দেখে ভেতরে জেনির ফোন আর তার ওয়েডিং রিং রাখা আছে। ওয়েডিং রিংটা দেখে সে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ সে জানতো জেনি এই আংটিটাকে নিজের জীবনের থেকেও বেশি যত্নে রাখত। পুরো 8 বছরের দাম্পত্য জীবনে সে কখনোই এই আংটিটা হাতে থেকে খোলেনি। তাহলে আজ কেন খুলে ফেললো? এরপর সে আংটিটার ওপর রক্তের দাগ দেখতে পায়। তখন তার মনে সন্দেহ জাগে, জেনির কিছু হয়ে গেল নাকি? এদিকে জেনির সার্জারির কথাও তার মনে পড়তে থাকে। তার মনে হতে থাকে জেনি কি সত্যিই মারা গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেয় এবং ভাবে, আমি দেখতেই চাই এই মেয়েটা আমার কাছ থেকে আর কত দূর পালাতে পারে। এরপর আমরা শানকে দেখি, যে জেনির ছাই একটি বাক্সের ভেতরে নিয়ে যাচ্ছে। সে বলতে থাকে, এখন তুমি পুরোপুরি মুক্ত হয়ে গেছো। তুমি তোমার স্বাধীনতা পেয়ে গেছো। ভবিষ্যতে আর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। এই শানই কিমকে এখানে ডেকে এনেছিল। ঠিক তখনই কিম সেখানে এসে জিজ্ঞেস করে, জেনি কোথায়? শান বলে, তুমি কি অন্ধ? চোখে পড়ছে না? জেনি তো এখানেই আছে। বাক্সটা দেখে কিম হতবাক হয়ে যায়। সে বলে, আমার সঙ্গে এই বাজে মজা করা বন্ধ করো। কিম বলে, আমাকে বলা হয়েছিল জেনির সার্জারি সফল হয়েছে, আর তুমি এখানে এসে এসব কথা বলছো। তখন শান তাকে বলে, দেখো কিম, আজ থেকে তুমি আর কখনো জেনিকে দেখতে পাবে না। কিম ভাবে, তোমরা কি আমাকে এতটাই বোকা মনে করো যে তোমাদের কথাই আমি বিশ্বাস করে গিল্টি ফিল করব? এটা কখনোই হবে না। তার মনে হয় জেনি হয়তো লুকিয়ে তাকে দেখছে। ও তো এটাই চাই আমি ওর সামনে গিয়ে থাকি, কান্নাকাটি করি, তার পায়ে ধরে ক্ষমা চাই। তখনই ও আমার সামনে আসবে, কিন্তু এটা কখনোই হবে না।
এই বলে সে পা দিয়ে সেই বাক্সটাকে লাথি মারে। শান তাকে থামাতে আসে, কিন্তু ততক্ষণে বাক্সটা খুলে গিয়ে নিচে পড়ে যায়। শান তখন কান্নায় ভেঙে পড়ে এবং বলে, জেনি, তোমার শেষ সময়েও আমি তোমাকে শান্তি দিতে পারলাম না। এরপর রাগে ফেটে পড়ে সে কিমকে একটি ঘুষি মারে। কিম বলে, মনে হচ্ছে তুমি জেনিকে পছন্দ করতে, তাই ওর পক্ষ নিতে চলে এসেছ। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার। এখানে শান জোরে চিৎকার করে বলতে থাকে, তোমার স্ত্রী এখন আর এই দুনিয়ায় নেই। তুমি জানো না ওর শরীরে কত অদ্ভুত অদ্ভুত ছিদ্র ছিল, যার জন্য আগেও ওর সার্জারি করতে হয়েছিল। একথা শুনে কিম বলে ওঠে, এটা অসম্ভব, কারণ আমি ওর সব চেক আপ করিয়েছিলাম আর সব রিপোর্টেই ও একদম সুস্থ ছিল। শান তখন বলে, সুস্থ ছিল? এই বলে সে কিমের মুখের ওপর সব রিপোর্ট ছুঁড়ে দেয় এবং বলে, তোমার প্রেমিকা জেসি তোমাকে মিথ্যে বলেছে, ও সব রিপোর্ট জাল করেছে। যদি সাহস থাকে তাহলে এই আসল রিপোর্টগুলো দেখো। এরপর কিম সেই রিপোর্টগুলো দেখে, তবুও তার বিশ্বাস হয় না। সে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? ও তো একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। শান বলে, এটা সম্ভব হয়েছে কারণ তুমি কখনোই ওর কথায় বিশ্বাস করার চেষ্টা করনি। তুমি জানো তোমার জন্য ও কত ক্লায়েন্টের সাথে কোলাবোরেশন এনে দিত? সেই ক্লায়েন্টরা ওকে কতটা মদ খাওয়াতো সেটা কি তোমার জানা আছে? অতিরিক্ত মদ খাওয়ার কারণে ওর ফুসফুস পর্যন্ত তরল জমে গিয়েছিল, যার জন্য ওর পেটে ভীষণ ব্যথা হতো। কিন্তু এসবের কোনোটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। এরপর আমাদের একটি অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে জেনি কিমকে তার পেটের ব্যথার কথা বলছে, কিন্তু কিমের তাতে কোনো আগ্রহই ছিল না। সে জেনিকে সোফার ওপর ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজের প্রেমিকার সঙ্গে সেখান থেকে চলে যায়। তারপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে শান কিমকে বলতে থাকে, তোমার ব্যবসার জন্য ও কি না করেছে সেটা তুমি জানোই না। সে নিজের শরীরের অসুস্থতা উপেক্ষা করেই তোমার ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, শুরু থেকে আজ পর্যন্ত তোমার কোম্পানির জন্য কি না করেছে সে। কোম্পানি যদি আজ টিকে থাকতে পারে সেটা শুধু জেনির কারণেই। একজন স্ত্রী হিসেবে সে তার সব দায়িত্বই পালন করেছে, কিন্তু একবারও তুমি তাকে কোনো প্রশংসা করনি। এই কথাগুলো শুনে কিমের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তারা একসঙ্গে ডিনার করছিল। সেদিন কিম জেনিকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন আমার সঙ্গে এত ভালোভাবে থাকো? আমার জন্য এত কিছু কেন করো? জেনি তখন বলেছিল, আমি তো আগেই বলেছি, আমি এখানে তোমার জন্যই এসেছি, শুধু তোমার সঙ্গেই থাকার জন্য। এরপর শান আবার বলতে থাকে, আজ পর্যন্ত তুমি জেনিকে শুধু উপেক্ষাই করে গেছো নিজের প্রেমিকা জেসির জন্য, অথচ জেনি কতবার না বলা কথা নিয়ে চুপচাপ সব সহ্য করেছে। এরপর বর্তমান সময়ে কিম সেই বাক্সটার কাছে এগোতে থাকে, কিন্তু শান তাকে একবারও ছুঁতেও দেয় না। সে বলে, এখন তুমি ওকে স্পর্শ করার যোগ্য নও। আগে কখনো ছিলে না, এখনো নও, ভবিষ্যতেও কখনো হবে না। ঠিক তখনই কিমের চোখে জেনিকে দেখা যায়। সে জেনির দিকে এগিয়ে যায়, তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু মুহূর্তের মধ্যেই জেনি অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ ওটা কিমের হ্যালুসিনেশন ছিল। শান তখন বলে, দেখলে, তুমি খুব বড় রকমের আফসোস করতে চলেছ, আর জেনি আর কখনোই তোমার কাছে ফিরে আসবে না। কিম কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে বলো এগুলো সব মিথ্যে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে চাই না। শান বলে, আমার এত অবসর নেই যে তোমার সঙ্গে মিথ্যে গল্প বানিয়ে সময় নষ্ট করব। আর তাছাড়া আমি যদি ঠিক সময়ে জেনিকে আমার সঙ্গে চলে যেতে বলতাম, তাহলে সে আজ বেঁচে থাকতো। এই বলে সে কিমকে নিজের ফোনটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জেসিকে। সে জেনির ড্রেসিং রুমে দাঁড়িয়ে আছে। জেনির এতগুলো কাপড় দেখে সে ভীষণ ঈর্ষা অনুভব করতে থাকে এবং বলে, দেখলে, শেষ পর্যন্ত আমি তোমার জীবনটাই কেড়ে নিয়েছি, আর তোমার স্বামীকে নিজের করে নেওয়াটা আমার জন্য একেবারেই কঠিন হবে না। আমি তাকে পুরোপুরি আমার নিয়ন্ত্রণে নিয়ে নেব। এই কথা বলে সে জেনির নাইট ড্রেস দেখতে পায়। তারপরেই সে নিজের কাপড় বদলাতে শুরু করে। ঠিক তখনই কিম বাড়ি ফিরে আসে। সে খুবই ভেঙে পড়া আর বিষণ্ণ ছিল। সামনে এসে দাঁড়ায় জেসি। জেসির গায়ে জেনির কাপড় দেখে কিম এক মুহূর্তের জন্য জেনিকেই দেখে ফেলেছে বলে মনে করে, কিন্তু তারপর সে নিজের হ্যালুসিনেশন থেকে বেরিয়ে আসে
জেসি তাকে খোঁচা দিয়ে বলতে থাকে যে এখন সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে এখন থেকে সে তার জন্য ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট সবকিছু রান্না করবে। হঠাৎ করে কিম রেগে গিয়ে জেসির গলা চেপে ধরে। জেসি কষ্টে বলতে থাকে, প্লিজ এমন করো না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিম বলে, তোমার এত সাহস কিভাবে হলো জেনির কাপড় ছোঁয়ার? জেসি সরি বলতে বলতে বলে, আমার নিজের কাপড়গুলো নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম জেনির একটা কাপড় তো পরতেই পারি। কিম চিৎকার করে বলে, এই মুহূর্তে কাপড় খুলে ফেলো, তুমি ওই কাপড় পরার যোগ্যই নও। ভয়ে জেসি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে গিয়ে কাপড় বদলাতে চলে যায়। কাপড় বদলে ফিরে এসে সে কিমকে দেখে মনে মনে ভাবতে থাকে, ওকে আগের মতো লাগছে না, তাহলে কি ও কিছু বুঝে ফেলেছে? তারপর সে আবার নাটক শুরু করতে কিমের কাছে যায়। সে বলে, মনে হচ্ছে জেনি তোমাকে খুব রাগিয়ে দিয়েছে, কিন্তু চিন্তা করো না, যত রাগ আছে সব আমার ওপর ঝাড়তে পারো। আমি তোমার সমস্যাটা বুঝতে পারি। জেনিরও বোঝা উচিত তুমি কত পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো, তবুও সে তোমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু এখন টেনশন নিও না, আমি এসে গেছি, সব ঠিক করে দেব। এই কথা শুনে কিম মনে মনে ভাবতে থাকে, আমি আগে কখনো কেন ওর কথাগুলোতে মন দিইনি? ও তো সবসময় জেনির ব্যাপারে আমাকে উস্কাতো। তারপর সে জেসিকে জিজ্ঞেস করে, তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? জেসি বলে, আরে মাফ করে দাও, আমি তো শুধু তোমার খুব চিন্তা করি। কিম ঠান্ডা গলায় বলে, তুমি আমার চিন্তা করছো নাকি আমার স্ত্রীর জায়গা নেওয়ার চেষ্টা করছো? কারণ তুমি ওর ঘরে গিয়ে ওর কাপড় পরে এসেছো। জেসি সঙ্গে সঙ্গে বলতে থাকে, এমন কোনো ব্যাপার না। এদিকে কিম ওই কাপড়ের বিষয়েই কথা বলছিল, অথচ এই কিমই আগে জেনিকে চোখের সার্জারি করাতে বলেছিল, যাতে জেসি নিজের চোখে দেখতে পারে। এরপর কিম জেসিকে বলে, সত্যি কথা বলো, শেষের দিকে যে জেনির হেলথ রিপোর্টগুলো দেখেছিলাম ওগুলো কি সত্যি ছিল, নাকি তুমি ওগুলো জাল বানিয়েছিলে? এই কথা বলে সে জেসির হাত মুচড়ে ধরে। কাঁদতে কাঁদতে জেসি বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমরা তো একসাথেই রিপোর্ট করাতে গিয়েছিলাম, একসাথেই রিপোর্ট জমা দিয়েছিলাম, তাহলে আমি কিভাবে রিপোর্ট জাল করতে পারি? কিম তখন ভাবে হয়তো কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর সে জেসিকে সেখান থেকে চলে যেতে বলে। জেসি তখন বলে, জেনি তো এমনিতেই এখন বাড়িতে নেই, তুমি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছ, এমনিতেই আজকাল তোমাদের প্রায়ই ঝগড়া হয়, আর জেনিও তোমাকে সম্মান করে না, তাহলে তোমরা দুজন ডিভোর্স নিয়ে নাও না কেন? এই কথা শুনে কিম জোরে চিৎকার করে ওঠে, আমি জেনিকে কখনোই ডিভোর্স দেব না। জেসি অবাক হয়ে বলে, তুমি কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। শুরু থেকেই এমনটাই ছিল। জেনি তোমার জন্য যাই করে থাকুক না কেন, তুমি সব সময় বলেছ তুমি আমাকে ভালোবাসো, আর আজ তুমি নিজের কথাই বদলে ফেলেছ। কিম বলে, আমাকে আর কোনো বাজে কথা শুনতে হবে না, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। এরপর জেসি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরও কিম বিশ্বাস করতে পারে না যে জেনি আর এই দুনিয়ায় নেই। সে জেনির ওয়ালপেপারের দিকে তাকিয়ে বলে, প্লিজ একবার আমার কাছে ফিরে এসো, আমাকে শেষ একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না। ঠিক তখনই তার ফোনটা আনলক হয়ে যায়। সে সেখানে একটি ভয়েস রেকর্ডিং শুনতে পায়। এই ভয়েস রেকর্ডিংটা সেটাই ছিল যেটা শান রেকর্ড করেছিল। এর ভেতরে জেসি আর তার অ্যাসিস্ট্যান্টের পুরো কথোপকথন ছিল। এই রেকর্ডিংয়ে শোনা মাত্রই কিম ভীষণ রেগে যায়। তখন সে পুরো ব্যাপারটা বুঝে ফেলে। জেসি তাকে নিজের ফাঁদে ফেলেছিল। শুরু থেকেই সে যেমনটা করে আসছিল ঠিক তেমনভাবেই তাকে বড়সড় ধোঁকা দিয়েছে। এদিকে জেসি রাগে ফুঁসতে ফুঁসতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তার ব্যাগ পড়ে যায়। সে ব্যাগটাকে জেনি ভেবে পা দিয়ে মারতে থাকে এবং বলে, তুমি তো এই দুনিয়া ছেড়ে চলে গেছো, তবু জানি না কেন কিম এখনো বারবার শুধু তোমাকেই মনে করছে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, রিপোর্টগুলো ঠিকঠাক রেখেছো তো? কিমের কি আমার ওপর সন্দেহ হচ্ছে না তো? আমি তোমাকে এখনই বলছি, সব প্রমাণ তাড়াতাড়ি নষ্ট করে ফেলো, না হলে আমরা বিপদে পড়তে পারি। ঠিক
ঠিক তখনই পিছন দিক থেকে কিম চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে আসে। এরপর কিম তার গলা চেপে ধরে চিৎকার করে বলে, এখন আমার সবকিছুই জানা হয়ে গেছে। জেনির রিপোর্ট জাল করার সাহস তুমি কিভাবে পেলে? আর আমাকে এত মিথ্যে কথা বলার সাহসী বা কিভাবে হলো? জেসি বলতে থাকে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কেনই বা এমনটা করব? নিশ্চয়ই কেউ তোমাকে ভুল পথে চালিত করেছে। কিম রাগে বলে, কেউ আমাকে ভুল পথে চালিত করেছে? আমি নিজের কানে সব শুনেছি। এখন তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না। এরপর সে বলে, এবার তোমার নাটক বন্ধ করো। এখন আমি তোমাকে সব প্রমাণ দেখাবো। এই বলে সে জেসিকে নিয়ে একটি ঘরে চলে যায়। ঘরে ঢুকতেই জেসি তার পা ধরে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ, আমি জেনির ব্যাপারে কিছুই জানি না। ওর মৃত্যুর বিষয়েও আমার কোনো ধারণা নেই। কিম তখন ঠান্ডা গলায় বলে, মজার ব্যাপার হলো আমি তো একবারও তোমাকে বলিনি যে জেনির মৃত্যু হয়েছে, অথচ তুমি নিজেই সেটা বলে ফেললে। কিন্তু চিন্তা করো না, আমি প্রমাণ নিয়ে এসেছি। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট সামনে আসে। সে পরিষ্কারভাবে কিমের সামনে স্বীকার করে বলে, ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল সব রিপোর্ট জাল করার জন্য। এই বলে সে টাকার ভর্তি ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলে এবং ক্ষমা চাইতে থাকে। জেসি চিৎকার করে বলে, ওর কথায় বিশ্বাস করো না, কে জানে সবকিছু ওই করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এখন আর কোনো লাভ নেই, স্যার সব জেনে গেছে। মিথ্যে বলার কোনো মানে নেই। রাগে অন্ধ হয়ে জেসি তাকে মারতে উদ্যত হয়, কিন্তু কিম তাকে থামিয়ে দেয়। এরপর কিম তাকে বলতে থাকে, এখন যদি সবকিছু না বলো তাহলে মনে রেখো এই চোখ দুটো আমি সত্যিই উপড়ে ফেলবো। এই বলে সে জেসির চোখে জোরে জোরে চাপ দিতে থাকে। প্রচন্ড যন্ত্রণায় জেসি আর সহ্য করতে না পেরে সব সত্য বলে ফেলে। সে বলে, হ্যাঁ, আমি রিপোর্টগুলো জাল করেছিলাম, আমিই তাকে মেরে ফেলেছি। তাহলে এতে আমার দোষটা কোথায়? শুরু থেকেই তো তুমি তাকে চাইতে না। শুরু থেকেই তুমি আমার পক্ষ নিয়েছো, আমাকে সাপোর্ট করে এসেছো। তোমার তো জেনিকে কখনোই পছন্দ ছিল না, তাহলে এখন জেনিকে নিয়ে এত আফসোস কেন? এরপর কিমের অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে জেসির ভুলের জন্য সে জেনির ওপর চিৎকার করেছিল, কিন্তু জেনি তখন বলেছিল, কোনো সমস্যা নেই, আমি তোমার সমস্যাটা বুঝতে পারি, কিন্তু আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। তারপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। জেসি ধীরে ধীরে কিমের কাছে এগিয়ে আসে এবং বলে, যদি কারো জেনির হত্যার দায় থাকে তবে সেটা তোমারই। জোর করে তুমি ওর চোখের সার্জারি করিয়েছিলে, তাহলে কি তোমার মনে হয় না শুরু থেকে এখন পর্যন্ত তুমিও ওর বিরুদ্ধে ছিলে? এই ঘটনার পেছনে তোমার হাতও আমার মতোই সমানভাবে রয়েছে। কথা শুনে কিম আবার তার গলা চেপে ধরে। রাগে ফেটে পড়ে সে বলে, আমি তোমাকে কোনোভাবেই ছেড়ে দেব না। এই বলে সে গলা চেপে ধরেই জেসিকে তুলে আছাড় মারে দেওয়ালের সঙ্গে। এতে জোরে আঘাত লাগে জেসির এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর কিম পাগলের মতো আনন্দ করতে থাকে, জেনি, আমি তোমার বদলা নিয়েছি। কিন্তু পর মুহূর্তেই সে আবার পাগলের মতো ভেঙে পড়ে। আমি তোমাকে মেরে ফেলেছি, আমি তোমাকে আবার বাঁচিয়ে তুলব। তারপর সে জেসির পোশাক ধরে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমার কাছেই আসছি। এরপর লাইটারের সাহায্যে সে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি জেনির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ভাবে, আমি আবার এখানে কিভাবে ফিরে এলাম? আর সঙ্গে সঙ্গে সে সেই উপন্যাসটি পড়তে শুরু করে, যে নোভেলটার ভেতরে কিমের মৃত্যু আগেই হয়ে গিয়েছিল। এটা দেখে জেনি তার বাবাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, আমার বাবার তো কিছু হয়নি, তাই তো? এই ভাবনা থেকেই সে দৌড়াতে শুরু করে। আর তখনই তার মুখোমুখি হয় তার নিজের বাবা। তার বাবা রেগে বলে, সবসময় ছোট বাচ্চাদের মতো দৌড়ে বেড়াও। কিন্তু জেনি বাবাকে দেখে ভীষণ আবেগপ্লুত হয়ে যায়। সে ঝাঁপিয়ে পড়ে বাবাকে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কাঁদতে থাকে। বাবা কিছুই বুঝতে পারে না। হঠাৎ তোমার কি হলো? তিনি জিজ্ঞেস করে, তোমার কারো সঙ্গে ব্রেকআপ হয়েছে নাকি? জেনি বলে, না, আমি একটা নোভেলের ভেতরে চলে গিয়েছিলাম যেখানে আপনি মারা গিয়েছিলেন, কিন্তু এখন আমি আপনাকে আবার বাঁচিয়ে এনেছি। এটা শুনে বাবা হেসে ফেলে। তিনি বলে, দেখলে, সারাদিন বই পড়বে, ড্রামা দেখবে, এই হয় ফলাফল। এখন এসব গল্পই তোমার মাথার ভেতরে ঢুকে গেছে। এই কথা শুনে জেনি আরও জোরে কাঁদতে থাকে। তখন বাবা বলে, আচ্ছা ঠিক আছে,
আমি তোমার কথায় বিশ্বাস করলাম, কিন্তু এখন কান্না থামাও, না হলে তোমার মুখটা ফুলে যাবে। তিনি আরও বলে, চলো, আমি তোমার প্রিয় স্যুপ বানিয়েছি, একসাথে খাই। বাবা চলে যাওয়ার পর জেনি টের পায় সে আবার নিজের পৃথিবীতে ফিরে এসেছে। এবার সে নিজের অতীতের মুখোমুখি হবে এবং জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এরপর আমরা দেখি কিমকে, যে এখন আফটার লাইফে পৌঁছে গেছে। সে জেনির নাম ধরে ডাকতে থাকে, কিন্তু নিজের মনে ভাবে, আফটার লাইফেও জেনি কি আমাকে দেখতে চাইবে? কারণ আমার কারণেই তো তার মৃত্যু হয়েছে। এমন সময় এক দেবদূত আসে এবং বলে, তুমি কি জেনির সঙ্গে দেখা করতে চাও? কিম বলে, হ্যাঁ, কিন্তু জেনি তো। দেবদূত বলে, ঠিকই বলেছ, জেনি এখন তোমার জগতের অংশ নয়, সে নিজের জগতে ফিরে গেছে। তোমার দুনিয়ার জন্য সে মৃত, কিন্তু আমাদের জগতের জন্য সে এখনও জীবিত। এরপর কিম সেই দেবদূতের কাছে অনুরোধ করে, দয়া করে আমাকে জেনির সঙ্গে একবার দেখা করতে দিন, আমি ওকে আবার আমার জগতে ফিরিয়ে আনতে চাই। দেবদূত মুচকি হেসে বলে, ঠিক আছে, কিন্তু এখানে কিছু পাওয়ার জন্য কিছু না কিছু হারাতেই হয়। তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে যদি জেনি নিজে সামনে থেকে তোমাকে আই লাভ ইউ বলে, তাহলে সে তোমার সঙ্গে তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু যদি তা না হয়, তাহলে মনে রেখো, না তুমি এই দুনিয়ার থাকবে, না সেই দুনিয়ার। তুমি চিরকালের জন্য নরকের ভেতরেই আটকে থাকবে। এখানে কিম ভীষণ আত্মবিশ্বাসী হয়ে যায় এবং বলে, আমার কাছে তোমার এই শর্ত মঞ্জুর। আর চিন্তা করো না, আমি মরতে আসিনি। কিন্তু বাস্তবে এটা ছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাস। সে অ্যাঞ্জেলকে বলে, জেনি আমাকে টানা 8 বছর ভালোবেসেছে। আমি যদি ওর কাছে গিয়ে ক্ষমা চাই, ওকে সব বুঝিয়ে বলি, তাহলে ও অবশ্যই আমাকে বুঝবে। আর দেখবে, 3 দিন তো দূরের কথা, 1 দিনের মধ্যেই আমি আমার মিশন শেষ করে ফেলব। এরপর অ্যাঞ্জেল কিমকে নিয়ে পৃথিবীতে চলে আসে। এই নতুন দুনিয়ায় এসে সে দেখে অনেক মানুষ জেনির নাম লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে আছে। একসঙ্গে আমরা এই নতুন পৃথিবীর চাঁদও দেখতে পাই। এদিকে চ্যানও জেনির আসার অপেক্ষায় ছিল। এই সুযোগটা দেখে কিম ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে, আজ সবার সামনে আমি জেনির কাছে সরি বলবো, আর জেনিও আমার সঙ্গে আবার থাকার জন্য রেডি হয়ে যাবে। ঠিক তখনই জেনির এন্ট্রি হয়। সবাই বলতে থাকে, এই দুজন একসাথে কত পারফেক্ট লাগছে, একদম পারফেক্ট কাপল। কিম কিছুই বুঝতে পারে না এখানে আসলে কি হচ্ছে। চ্যান আর জেনি ভেতরের দিকে এগোতে থাকে। কিম চিৎকার করে বারবার জেনির নাম ডাকতে থাকে। ঠিক তখনই জেনির মনোযোগ পিছনের দিকে চলে যায়। এখানে লোকজন কিমকে ধাক্কা দিতে থাকে, যার ফলে সে নিচে পড়ে যায়। জেনির মনে হয় হয়তো তার কানে শুধু ভ্রম হচ্ছে, তাই সে ওই আওয়াজ শুনতে পাচ্ছে। কিন্তু পরে সে নিজেই নিজেকে বোঝায় যে এখন তার কিমের কণ্ঠস্বর শোনার কথাই নয়, কারণ সে তো নিজের জীবনে খুব ভালোভাবে মুভ অন করে ফেলেছে। এখন তার বিয়ে হয়েছে এমন একজন মানুষের সঙ্গে, যে তার জন্য একেবারে পারফেক্ট। আর তারা দুজনেই একে অপরকে ভালোবাসে ও যত্ন করে। আর সেই মানুষটা আর কেউ নয়, চ্যান। জেনি চ্যানকে বলে, কিছু না, আমি শুধু আমাদের বিয়ে হয়ে গেছে তো, তাই আমি একটু নার্ভাস লাগছি। চ্যান বলে, নার্ভাস তো আমার হওয়া উচিত, কারণ আজ থেকেই আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা শুরু হচ্ছে। এই কথাগুলো শুনে কিম ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়। জেনি শুধু আমাকেই ভালোবাসে, আর কাউকে নয়। এরপর সে ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু গার্ডরা এসে তাকে আটকায়। গার্ড বলে, এখানে ফ্যানদের ঢোকা অ্যালাউড নয়। কিম বলে, আমি কোনো ফ্যান নই, আমি জেনির স্বামী, আমাকে ভেতরে যেতে দাও, জেনির সঙ্গে কথা বলতে হবে। গার্ডরা হেসে ফেলে, বলে, তুমি ওর স্বামী? কিম বলে, হ্যাঁ, একবার ওকে বাইরে ডাকো, আমার সঙ্গে কথা বললেই সব বুঝতে পারবে। কিন্তু তবুও গার্ডরা তাকে ভেতরে যেতে দেয় না। তারা বলে, ওই পেছনে দেখেছ, সেখানে গিয়ে দাঁড়াও, ওটাই ফ্যানদের জায়গা, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তুমিও নিজের সুযোগের জন্য অপেক্ষা করো। সে বলে, না, ও আমার স্ত্রী,
আমাকে গিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। আর আমি কেন তোমাদের কথা শুনবো? আমি এখনই বলছি, আমাকে ভেতরে যেতে দাও, নইলে তোমরা দুজনেই নিজেদের চাকরি হারাবে। এই কথা বলেই সে ভেতরে ঢুকতে যায়, কিন্তু গার্ডরা আবারও তাকে আটকে দেয়। কিমের কথা না মানায় তারা সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তারা বলে, এখনই এখান থেকে না গেলে মনে রেখো, আমরা সত্যি তোমাকে জেলে পাঠাতে পারি। আর মিস জেনির কথা যদি বলো তাহলে তার স্বামী হলো চ্যান। তুমি জানো মিস্টার চ্যানকে? মিস্টার চ্যান এখানকার সবচেয়ে ধনী মানুষ। ওনার সঙ্গে ঝামেলা করো না, আর ওনার সামনে এই ভুলটা করো না। ওনার স্ত্রীকে নিজের স্ত্রী বলে ডাকার ভুল। উনি তোমাকে একেবারেই ছেড়ে দেবে না। এরপর কিম সেখান থেকে চলে যায়। সে বলে, কোনো কথা না, আজ না হোক কাল আমাকে জেনির সঙ্গে দেখা করতেই হবে, আর দেখা করেই ওকে আবার আমার সঙ্গে নিয়ে যাব। এরপর আমরা জেনিকে চ্যাং আর তার বাবার সঙ্গে দেখি। সেখানে তার বাবা বলছিল, আজ সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। আজ আমার মেয়েকে বিয়ে করতে দেখছি। এখন তো আমি নিশ্চিন্তে মরতেও পারি। জেনি বলে, ড্যাড, আপনাকে কতবার বলেছি এভাবে মরার কথা বলবেন না। এরপর চ্যান আঙ্কেলকে বলে, আপনি টেনশন নেবেন না, আমি জেনির খুব ভালোভাবে খেয়াল রাখবো, ওকে কোনো কষ্ট পেতে দেব না। আঙ্কেল বলে, আমি জানি তুমি ওর জন্য কতটা ডিজার্ভিং মানুষ, কিন্তু জেনি এক রাতে শুধু একটা নাইটমেয়ার দেখেছিল, তারপর থেকেই বেচারি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে। আর সেটা ছিল সেই দিনের কথা যেদিন সে আবার সেই দুনিয়ায় ফিরে এসেছিল। আঙ্কেলের মনে হচ্ছিল সবকিছুই যেন একটা খারাপ স্বপ্ন, কিন্তু বাস্তবে সেটা কোনো স্বপ্ন ছিল না, ছিল একেবারে সত্যি ঘটনা। আঙ্কেল চলে যেতে চাইলে জনি তাকে বিদায় দিতে এগিয়ে যায়, আর জেনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। নিজেকেই বুঝিয়ে বলে, এখন আর আমাকে ভয়ে ভয়ে বাঁচতে হবে না। এখন আমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে, আর এমনিতেই আমি চ্যানকে খুব ভালোবাসি। এই কথা ভেবে সে সেখান থেকে চলে যায়, কিন্তু এরপরেই কেউ তার ঘরে ঢুকে পড়ে। জেনির মনে হয়েছিল হয়তো চ্যান এসেছে, কিন্তু সামনে মিস্টার কিমকে দেখে সে ভীষণভাবে চমকে যায়। কিম তার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল। ঠিক তখনই জন সেখানে চলে আসে এবং সঙ্গে সঙ্গে কিমকে ঘুষি মারে। সে বলে, তুমি কে? এখানে কি করছো? এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও। কিম বলে, তুমি আমাকে চেনো না। জন বলে, দেখো, এখানে থাকতে চাইলে বড় ফ্যান হও, কিন্তু তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এরপর সে জেনির কাছে ক্ষমা চায়। সরি, মনে হচ্ছে সিকিউরিটি ঠিক মতো ছিল না, তাই স্টকাররা ভেতরে ঢুকে পড়েছে। এরপর সে গার্ডদের ডাকতে থাকে। গার্ডরা এসে কিমকে ধরে ফেলে। কিম বলে, আমাকে ছেড়ে দাও, আমি ওর প্রেমিক। আমি জেনির সঙ্গে কথা বলতে এসেছি। জেনি বলে, এই বাজে কথা বলা বন্ধ করো, আমি তো তোমাকে চিনিই না। এরপর জন তাকে বাইরে চলে যেতে বলে। তখন কিম নিজের বাক্স বের করে, তার ভেতর থেকে একটি আংটি দেখায় এবং তাকে মনে করানোর চেষ্টা করে। মনে করার চেষ্টা করো, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছিল। আজ আমাদের একসঙ্গে থাকার 8 বছর পূর্ণ হয়েছে। তুমি এখনো কি এই কথাটা ভুলে যেতে পারবে? এরপর জেনি কোনো উত্তর দেয় না। কিম তাকে বলে, প্লিজ আমার সঙ্গে এমনটা করো না। আমি মানছি এখানে আমারই ভুল ছিল, তুমি আমার ওপর খুব রেগে আছো, কিন্তু তার মানে এই তো নয় যে তুমি এমন ভান করবে যেন আমাকে চেনোই না। এই আংটিটা কি তোমার মনে আছে? তুমি তো কখনোই এই আংটিটা হাত থেকে খুলতে না। চলো, আমি আবার তোমার হাতে এই আংটিটা পরিয়ে দিই। যেই সে তার হাত ধরতে যায়, জেনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, দেখুন মিস্টার, আমি আপনাকে চিনি না, এসব করা বন্ধ করুন। এরপর জন ইশারায় গার্ডদের ডাকে। গার্ডরা এসে কিমকে ধরে নিয়ে যায়। বাইরের গার্ডরা কিমকে নিয়ে হাসতে থাকে। তারা বলে, বলিনি এই নাটক বন্ধ করো, শেষমেশ ধাক্কা খেয়ে বেরিয়েই যেতে হবে। এই সময় কিম তার আংটিটা তুলতে গেলে গার্ডরা তার হাত মারিয়ে দেয়, কিন্তু তবুও কিম খুশি ছিল, কারণ সে আংটিটা বাঁচাতে পেরেছে আর জেনিকেও দেখতে পেয়েছে। সে আবার নিজে নিজে বলতে থাকে, যাই হোক না কেন, আমি আবার জেনির কাছে যাব, আমি ওকে বোঝাবো, সব কথা মনে করিয়ে দেব। ওর সব মনে পড়ে গেলেই সে আবার আমার সঙ্গে যেতে রাজি হয়ে যাবে। এরপর আমরা দেখি জেনি তার বেডরুমে আছে। চ্যান তার হাতের ওপর নিজের হাত রাখে। জেনি একটু ঘাবড়ে যায়। চ্যান বলে, ঘাবড়াচ্ছ কেন?
আমিই তো। তখন জেনি তাকে জড়িয়ে ধরে। চ্যান বলে, সরি, আজকের দিনটার জন্য তোমাকে আবার এসব দেখতে হলো। এই কথা বলে সে অন্য ঘরে চলে যায় কোনো কাজের জন্য। এতক্ষণে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। জেনির মনে হয় চ্যান এত তাড়াতাড়ি ফিরে এসেছে। এরই মধ্যে তারা দুজনেই বিছানার দিকে এগোয়। কিম খুব খুশি হয়ে মনে মনে ভাবে, আজ রাতের পর থেকে তুমি শুধু আমারই হবে। ঠিক তখনই জেনি বালিশের নিচ থেকে একটি কাঁচি বের করে তার গলায় ধরে। সে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে। এরপর লাইট জ্বলে ওঠে। কিম বলতে শুরু করে, আমি কখনো ভাবিনি তুমি এমন দানবের মতো আচরণ করবে। জেনি বলে, তুমি আবার এখানে কেন এসেছো? আর তুমি আসলে কে? চ্যান কোথায়? কিম বলে, আমি যদি বলি চ্যান এই দুনিয়ায় আর নেই, তাহলে তুমি কি করবে? আমাকে মেরে ফেলবে? জেনি বলে, চুপ করে মুখ বন্ধ রাখো। এখনই এখান থেকে চলে যাও, নইলে আমি সত্যি তোমাকে মেরে ফেলবো। তখন কিম বলে, তুমি চ্যানকে নিয়ে এত চিন্তা করছো কেন? আগের দুনিয়ায় তো আমরা একসঙ্গেই ছিলাম। তুমি তো আমার জন্যই আমার দুনিয়ায় এসেছিলে, আর এখন আমাকে চিনতেই অস্বীকার করছো? জেনি বলে, ওটা হয়তো তোমার দুনিয়া ছিল, কিন্তু এটা আমার দুনিয়া, আর সেই আমার স্বামী। চ্যান কোথায়? আমাকে বলো। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে অন্য ঘরে দৌড়ে যায়। সেখানে দেখে কিম চ্যানকে অজ্ঞান করে ফেলে রেখেছে। জেনি বারবার চ্যানকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে অচেতন অবস্থায় থাকায় জ্ঞান ফেরে না। এতক্ষণে কিম সেখানে এসে বলে, তার মানে তোমার ওই দুনিয়ার সব কথা এখনো মনে আছে? তাহলে তুমি এতক্ষণ অভিনয় করছিলে কেন? জেনি বলে, এই কারণেই, যাতে তুমি আমার পিছু ছেড়ে দাও। কিম তখন নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে শুরু করে। জেনি বলে, তোমার ভুলগুলো নিজের কাছেই রাখো। তোমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে ফিরে যাব, কিন্তু এমন কিছু কখনোই হবে না। কিম বলে, দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। জেনি বলে, আমি তোমাকে ভালোবাসি? আমি কি কখনো তোমার কাছে ভালোবাসার কথা স্বীকার করেছি? এরপর কিম তার মনে করতে থাকে জেনি তার জন্য যা যা করেছিল। জেনি বলে, দেখো, আমি ওই দুনিয়ায় এসেছিলাম একটা মিশন নিয়ে। আমার শুধু আমার বাবার জীবন বাঁচাতে হয়েছিল। সেই জন্যই আমাকে 6টা মিশন পূরণ করতে হয়েছিল, আর সেই মিশনগুলো ছিল তোমাকে ঘিরেই। কিন্তু আমি কখনোই তোমার কাছে ভালোবাসার কথা বলিনি। আমি শুধু তোমার জন্য কিছু কাজ করেছি। আর তাছাড়া এখন আমি বুঝে গেছি তুমি আসলে কিসের যোগ্য। এ কথা শুনে কিম বিশ্বাসই করতে পারে না। সে জোর করে জেনিকে সঙ্গে নিয়ে যেতে চায়। এদিকে ঠিক তখনই চ্যান জ্ঞান ফিরে পায়। সে বুঝতে পারছিল না কি ঘটেছে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে একটি স্টিকি নোট পায়। নোট পড়েই সে বুঝে যায় সম্ভবত সেই লোকটাই জেনিকে নিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কিম জেনিকে বারবার জোর করতে থাকে, আই লাভ ইউ বলতে বলে, যাতে সে তাকে নিজের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু জেনি তাকে বোঝায়, আমি এটা করব না, কারণ আমি তোমাকে একদমই ভালোবাসি না। আর তখন তারা দুজনেই একটি ব্রিজের ওপর থাকে। ঠিক তখনই শান সেখানে এসে যায়। শান ভয় পেয়ে যায় কোথাও কিম জেনিকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে না ফেলে। এরপর কিম জেনির গলায় চাকু চেপে ধরে বলে, এক পাও সামনে বাড়ালে মনে রেখো, জেনিকে নিয়ে আমি এখান থেকেই লাফ দেব। চ্যান বলে, তোমার যা চাই আমি দিতে রাজি আছি, শুধু আমাকে বলো, কিন্তু জেনির যেন কোনো ক্ষতি না হয়। এরপর জেনি কিমকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিম বলে, আমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে তোমাকে এখানে এনেছি, শুধু তোমাকে আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তোমার আমার কোনো পরোয়াই নেই। এই সব কিছু তুমি শানের জন্যই করছো, তাই না? কিন্তু চ্যান তোমার কোনো চিন্তাই করে না, আমি সেটা প্রমাণও করতে পারি। এরপর কিম চ্যানকে বলে, যদি তুমি সত্যিই জেনিকে ভালোবাসো তাহলে এই জলে লাফ দাও, তাহলে আমি জেনিকে ছেড়ে দেব। আর যদি তা না করো তাহলে আমি নিজেই লাফ দেব। চ্যান তখন ব্রিজের দিকে এগোতে থাকে। জেনি তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু চ্যান তার কথা শোনে না। সে প্রায় লাফ দিতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জেনি কিমকে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে রাজি, সব দোষ আমার, আমাকে ক্ষমা করে দাও। একথা শুনে কিম খুব খুশি হয়ে যায়। জেনি তখন তাকে অতীতের সব কথা বলতে থাকে, কিভাবে সে তাকে খুশি করার জন্য সবকিছু করেছিল, তার ভালোবাসা আর স্বীকৃতি পাওয়ার জন্য, যাতে কিম তার সঙ্গে থাকে। কিন্তু একবারও সে তা পায়নি। জেনি বলে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু মনে রেখো, ওই দুনিয়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমি আবার নিজের জীবন শেষ করে দেব।
তারপর আমাকে আর এই দুনিয়া কিংবা সেই দুনিয়া কোনো জায়গাতেই ফিরিয়ে আনা সম্ভব হবে না। এখানে কিম রেগে গিয়ে হঠাৎ একটা ছুরি বের করে নেয়। কিম বলতে থাকে, তাহলে ওই দুনিয়ায় তোমাকে নিয়ে গিয়ে আমি আর কী বা করব? তার চেয়ে ভালো আমি এখানেই তোমার সামনে মরে যাই। কথা বলে সে নিজের জীবন শেষ করার চেষ্টা করে। জেনি তাকে আটকাতে যায়, কিন্তু ছুরিটা তার হাতে লেগে যায়। এরপর কিম তাকে ধাক্কা দেয় আর জেনি গিয়ে চ্যানের কাছে পড়ে যায়। চ্যান তখন অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছিল, কিন্তু কিম তাকে বলে, এর কোনো মানে নেই। আমি বুঝে গেছি, আমার ভুলগুলোর শাস্তি আমি পেয়েই গেছি। আর আমি খুশি যে অন্তত জেনি 8 বছর আমার সঙ্গে ছিল, যদিও আমি কখনো তাকে ঠিকভাবে চিনতে পারিনি। তবু পরের জন্মে হলেও আমি তোমার স্বামী হব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কিম সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে জেনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। বাড়িতে জ্ঞান ফিরে এলে সে চ্যানকে জড়িয়ে ধরে। চ্যান বলে, দেখো, যাই হোক না কেন আমি তোমাকে কখনো ছেড়ে দিতাম না, কারণ আমি জানি কিমের সঙ্গে তোমার কি কি ঘটেছে, আর আমি তোমাকে আর একবার মরতে দেখতে চাই না। এখানে আমরা জানতে পারি শানও তাদের অতীত জীবনের কথা জানে, কিন্তু সে সেটা প্রকাশ করছে না। এরপর জেনি আবার শানকে জড়িয়ে ধরে। শান বলে, টেনশন করো না, এখন থেকে আমি তোমার সব দায়িত্ব নেব, সব সময় তোমার পাশে থাকব, তোমাকে সাপোর্ট করব, তোমার প্রতি বিশ্বস্ত থাকব। আমাদের জীবন সামনে খুব সুন্দরভাবেই এগোবে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে থাকে আর অবশেষে জেনি তার প্রাপ্য ভালোবাসায় ভরা জীবনটা পেয়ে যায়।